শারমিনকে প্রথমে আমি অভিনন্দন জানাই, আপনাকে এবং আপনার দলকে। আমি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে এই পার্লামেন্ট যদি ব্যর্থ হয় তাহলে কি আমরা এই আশঙ্কা থাকে না যে ফ্যাসিবাদ আবার অন্য রূপে আমাদের সামনে আসতে পারে? এরকম মনে হয় একদম। কখনো? জি, দেখেন, আমি এটি আসলে এর আগেও বলেছি বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে আহ আমাদের যেরকম এনসিপির একটা এনসিপি একটা তরুণ রাজনৈতিক দল, আমাদের একটা 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 ভ্যাকিউম ছিল যে এই পুরো 17 বছরে আমরা শুনেছি যে আসলে বিকল্পকে এখানে বিএনপির জায়গা থেকে গত 17 বছর তারা হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে। তারা নেতাকর্মী, তারা ঘরে থাকতে পারেনি, তারা পালিয়ে থেকেছে। তাদের যে স্ট্রাগলটা, এটাও তো আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এবং আমরা ক্যাম্পাসেও দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে ছাত্র দলের যারা আমাদের ভাই বোনেরা আছে তাদের উপরে যে নিপীড়ন। সুতরাং আমাদের সবসময় আমরা মনে করি যে বাংলাদেশে এই ফ্যাসিবাদী একটা সময়ের পরে এই বাংলাদেশের রাজনীতিতে আসলে অবশ্যই বিএনপির যে একটা মধ্যপন্থী রাজনীতি বিএনপি করে, সেই রাজনীতিটা কিন্তু অবশ্যই থাকা উচিত এবং সেটি খুব ভালোভাবে থাকা উচিত। এবং বিএনপির মতো একটি বড় দল যারা আসলে বাংলাদেশের এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সেই জায়গা থেকে যারা আসলে অনেকখানি উদারমনা, এই দলটির অবশ্যই এখানে সফল হতে হবে এবং এটি আসলে ভালোভাবে থাকতে হবে। আর এই জায়গাতে তরুণদের জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের যে সেন্টিমেন্টটা, আমরা আসলে যে এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এই যে আমরা বলছি বারবার করে জুলাই সনদ এবং এই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবর্তনটা এবং সংস্কারের পক্ষে থাকার যে জায়গাটা, এটিও আমার মনে হয় যদি আদান প্রদানের মাধ্যমে যদি আসলে এই সেন্টিমেন্ট গুলো আদান প্রদান এবং একটা কনস্ট্রাকটিভ জায়গাতে যদি আমরা আসতে পারি তাহলে অবশ্যই এই সংসদটি ব্যর্থ হবে না। মানে এটি ব্যর্থ হলে অবশ্যই একটা তৃতীয় শক্তি তারা তো অবশ্যই এটার একটা ফায়দা নিতে চাইবে, তারা কিন্তু সবসময় আছে। এখানে আমরা আপনার আজকে কাছে আমার দেখেছি একটি যে প্রশ্ন, মনিরা গণতন্ত্রের শারমিন, যেহেতু আপনি জি বলছেন যে জি সংসদ ব্যর্থ হবে না এবং আপনারাও সেখানে একটি শক্ত অবস্থানে থাকবেন, তাহলে এই যে সংসদের অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার যে বিধানটি আছে সেটি নিয়ে এর মধ্যে আপনারা আপত্তি জানাচ্ছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এটি অধিবেশনে শুরুর দিনের একটি বিধান, এটি রেওয়াজ, এটা করে আসছে। কিন্তু আপনাদের নেতা বলছেন যে রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে যদি সংসদ শুরু হয় তাহলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, আপনারা সেটি হতে পারে না বলে তিনি বলছেন। তাহলে এই অবস্থা কেন আপনারা প্রথম থেকে এই সংসদ শুরুর আগেই অবস্থানে দাঁড়িয়ে গেলেন? আচ্ছা, দেখেন, এটির তো একটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এই রাষ্ট্রপতির নৈতিক জায়গা থেকে আসলে রাষ্ট্রপতির অবস্থানটা আমি খুব গুরুত্বপূর্ণ ভাবে যদি একটা জিনিস বলি, যে আজকে আমি সারাদিন ধরে একটা রিল বারবার সামনে আসছে। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি আসলে আম, একটা রিলে দুইটা ব্যাপার আছে। উনি এক জায়গায় এক বক্তব্যে বলছেন যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং পরে আরেকটাতেই উনি বলছেন যে বাংলাদেশ জিন্দাবাদ। সুতরাং এই যে আসলে রাষ্ট্রপতি হয়ে আসলে তিনি আসলে কার নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং কোন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য যারা তাদের নির্বাচিত রাষ্ট্রপতি, আমরা সবকিছু জানি। এবং এই যে দেখেন, গণ অভ্যুত্থানটা যেরকম কোনো সংবিধান মেনে হয় নাই, আমাদের বারবার করে বলা হয় যে আমরা আসলে সংবিধান মানি না, কিন্তু আমরা কিন্তু আসলে নিজেরা বলি না যে আমরা সংবিধান মানি না। এই সংবিধান যে একটা জাস্ট মানে এটা যে আসলে কিছুই না, এবং এইটা আসলে যে কোনো কার্যকারিতা নাই, এটা যে একটা দলীয় সংবিধান, এটা তো আসলে বিএনপির যিনি বেগম খালেদা জিয়া তিনি বলে গেছেন। সুতরাং এই জায়গায় দেখেন, আমি সব বাদ দিলাম, সংবিধানের আলাপ বাদ দিলাম, সংস্কারের আলাপ বাদ দিলাম, সব বাদ দিলাম, কিন্তু নৈতিকভাবে এই রাষ্ট্রপতি কি আসলে আহ এই মানে যে আসলে শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং যে কিনা শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে যায়, এইরকম একজন রাষ্ট্রপতি, সে কি আসলে নৈতিকভাবে এই যে কিন্তু গণ গত অভ্যুত্থান দেড় পরবর্তী বছরে সংসদ যখন সংসদ সেখানে কি তারা সে আসলে ভাষণ গত দিতে দেড় পারে? এটা বছরে কি হয় অন্তর্বর্তী বলেন তো? সরকার তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়ে দেশ পরিচালনা করেছে, তখন তো আপনারা কখনো এই বিষয়টা নিয়ে কথা বলেননি? না, আমরা অনেকবার বলেছি। দেখেন, আমরা অনেকবার বলেছি। কেন? আমি বারবার বলেছি এই একটা জিনিস, যে রাষ্ট্রপতিকে তো আসলে বসিয়ে রাখা হয়েছে।
মানে তিনি তো আসলে এটা তার অস্বস্তি, ইউনূস সরকারের সময় তার যে অস্বস্তি, এটা তো তিনি আসলে ওনার সাক্ষাৎকারের মাধ্যমে পরিষ্কার করেছেন যে ব্যাপারটা হচ্ছে যে ওনাকে কেউ খেলায় নিচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যে উনি ছিলেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলায় বারবার করে নিচ্ছে না বিদেশে নাকি যাচ্ছে, নেওয়া কিন্তু হচ্ছিলও না? শামসুজ্জামান হ্যাঁ দুদু, এই হ্যাঁ, নেওয়ার বিষয়ে কারণ একটু নাই, যদি নেওয়ার আপনার কিন্তু কোনো মন্তব্য একটু কারণ শুনি। নাই। প্রথম কথা হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে সংবিধানের আওতায়। গণঅভ্যুত্থানে একটি সরকারের পতন হয়েছে, এটা যেমন সত্য, আবার সংবিধানের আওতায় পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হয়েছে, নির্বাচন হয়েছে এবং বিএনপি গঠিত সরকারও এখন আছে, বিরোধী দল আছে, সবকিছু কিন্তু সংবিধানের আওতায় আছে। রাষ্ট্রপতির ওই মুহূর্তে গণঅভ্যুত্থান পরবর্তীতে যদি তাকে আমরা সেই সময় বিদায় করে দিতাম, যারা গণঅভ্যুত্থানে ছিলেন, সব শক্তি মিলিতভাবে যদি তাকে পদত্যাগের কথা বলা হতো, তাহলে করে যে শূন্যতাটা তৈরি হচ্ছে, সেই শূন্যতাটা মোকাবেলা করার অবস্থা সে সময় ছিল না বলে তার প্রতি চরম ক্ষুব্ধ, মাঝামাঝি ক্ষুব্ধ, এবং তাকে কিন্তু কেউ গ্রহণ করে নাই। রাষ্ট্রপতি শব্দের সঙ্গে তার সম্পর্কটা রেখে সবাই চলেছে। মিস্টার চক্ষু সাহেব অথবা তার পুরা নাম নিয়ে কেউ চলে না। রাষ্ট্রপতি শব্দ আমার বিবেচনায় আমি লক্ষ্য করেছি সংবিধান অনুযায়ী যেমন এখন একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। পার্লামেন্ট এবং ভবিষ্যতে যারা পার্লামেন্টে যাবে, বিশেষত জামাত এবং এনসিপি, তাহলে এনসিপি যেমন তারা রাস্তার আন্দোলনে, রাজনৈতিক দল গঠনে, নির্বাচনে, এখন তাদের সর্বশেষ যে সেটা পার্লামেন্টে তাদের দক্ষতা দেখাবে। আর এই শক্তিটা তো একেবারে নতুন একটি রাজনৈতিক শক্তি। তারা অতীতে যেসব সাফল্য দেখিয়েছে, পার্লামেন্টও সেই ভূমিকাটা রাখবে। আর রাজনৈতিক কথাবার্তা অবস্থার প্রেক্ষিতে সবাই বলে, কিন্তু মীমাংসাটা পার্লামেন্টে হবে। পার্লামেন্টে একটি ছোট রাজনৈতিক দল, এমনকি দক্ষতা, প্রাজ্ঞতা এবং বিচক্ষণতা থাকলে একজন ব্যক্তিও পুরো সংসদকে মাতিয়ে রাখতে পারে। ভোট বিবেচনায় তার গুরুত্ব যাই থাক না কেন, পার্লামেন্টকে প্রাণবন্ত করা এবং দক্ষতার সামনে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয়েছে আমরা এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা দিন পরে পার্লামেন্ট শুরু হবে। এবং আমরা একটু আগেও আলোচনা করে বলেছি, যেমন আমার তরুণ নেত্রী এনসিপি চমৎকার ভাবে কথা তিনি বলেছেন তার দল সম্বন্ধে, তাদের নির্বাচন সম্বন্ধে, আগামী দিন সম্বন্ধে। কথার এবং চিন্তার আমাদের ভিন্নতা থাকলেও এই ভিন্নতাই তো গণতন্ত্র। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি আমি বারবার বলার চেষ্টা করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাস্তার আন্দোলনটাকে সাফল্যের সঙ্গে আমার পার্লামেন্টে যদি আমরা নিয়ে যেতে পারি, মীমাংসাটা যদি সেখানে করতে পারি, তাহলে গণতন্ত্রের যে দীর্ঘ লড়াই সংগ্রাম, সেটা কিছুটা হলো সাফল্যের মুখ দেবে। আর যদি আবার সে সরকারি দল, বিরোধী দল বা অন্যদের কারণে সেই জায়গাটা না রেখে আমার আবার যদি রাজপথে চলে আসে, তাহলে নতুন কিছু তো হলো না আমার বিবেচনা। কারণ 54 বছর ধরে রাস্তায় মীমাংসা করার বেশিরভাগ সময় আমরা চেষ্টা করেছি, সফল হয়েছে, কিন্তু সব মীমাংসা তো রাস্তায় হবে না, পার্লামেন্টে আনতে হবে। সেটা আমার কাছে মনে আছে যে রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, তাকে রাখা উচিত কি উচিত না, সেটা সাংবিধানিক ভাবে মীমাংসা করতে পারলে আমার মনে হয় ভালো লাগে।